আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেল জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে দেশবাসী তো আশ্চর্যই, তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারাও। চারদিক থেকে প্রশ্নবান, খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে ইউনূস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? যা হোক, খলিলুর রহমানকে যে দেশ নিয়ে বারবার পেঁচানো হয়েছে গত 1.5 বছর, বিএনপির শপথের একদিন পরেই দেখা গেল সেই দেশের খোদ প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়ে বসলেন তারেক রহমানকে। ক্ষমতার চেয়ারে বসে মার্কিন প্রেসিডেন্টের নিজ হাতে সই করা শুভেচ্ছা পাওয়া চারটিখানি কথা নয়। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে বর্তে যেতেন। কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় বেশি খুশি হতে পারছে না, কারণ এই 2 দিনেই বড় প্রশ্ন উঠে গেছে নতুন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। পুরো মন্ত্রিসভা নয় বটে, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকেই কেন লাগলো বিএনপির? দলটিতে বা দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো লোক খুঁজে পেলেন না তারেক রহমান? বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ আসলে খলিলুর রহমান? মূল বিশ্লেষণে যাওয়ার আগে কিছু পেছনে ঘুরে আসি চলেন। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছেন। খলিলুর রহমান সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান জীবনে 2 বার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। 2 দশকেরও বেশি সময় পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে 2 পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন। ইউনূস প্রশাসনের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনূসকে বাংলাদেশে স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে তিনি বড় ভূমিকা রাখেন। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনে মূল কারিগর ছিলেন। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন। 1 মাস পর ব্যাংককে তিনি কৌশল পরিবর্তন করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন। খলিলুর রহমান সেখানে দর কষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে বাধ্য করেন। একই সম্মেলনে তিনি ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথও প্রশস্ত করেন। খলিলুরের উপর ইউনূসের নির্ভরশীলতা নাকি মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। একসময়
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ইউনূস সেই দপ্তরটিও খলিলুরকে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে জামায়াতে ইসলামের আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনূস পিছু হটেন। এই ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরো মজবুত করেছে। যে দলটি একসময় তার বিদেশি নাগরিকত্ব এবং বাইরের শক্তির প্রতি আনুগত্যের দোহাই দিয়ে তার পদত্যাগ দাবি করেছিল, আজ তারাই তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে উন্নীত করেছে। তিনি এমন একজনকে নিজের পাশে রাখছেন যিনি অস্থিতিশীল মার্কিন প্রশাসনের অলিগলি চেনেন এবং সম্ভবত এর মাধ্যমে তিনি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের স্বাধীন অবস্থানের জানানো দিচ্ছেন। অর্থাৎ বিএনপির সাথে খলিলুর রহমানের সম্পর্ক বেশ পুরনো এবং দলটির উপকারী বন্ধুও তিনি। তারেক রহমান হয়তো সেই সম্পর্কে আস্থাও রেখেছেন, কিন্তু তাতে আলোচনা কিন্তু থামছে না। উল্টো ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা যেন আলাপে আরো ঘি ঢেলে দিয়েছে। বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতাকর্মীরাই অবাক হয়েছেন, যেটি আগেই উল্লেখ করেছিলাম। এর সমালোচনা করেছে বিরোধী দলও। বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচিত এই সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের নাম আলোচনায় আসে একেবারে শেষ মুহূর্তে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন খলিলুর রহমান যে মন্ত্রী হচ্ছেন তা তাদের ধারণাতেই ছিল না। অথচ অন্তর্বর্তী সরকারের সময় এই খলিলুর রহমানের নাগরিকত্ব এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার ছিল। খলিলুর রহমান অবশ্য এই বিতর্কের জবাবে বলেছেন তিনি জোর করে মন্ত্রিসভায় যাননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন তাকেই বেছে নেওয়া হলো? বিএনপির শীর্ষ পর্যায় থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে বর্তমান জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্য তার মতো একজন পেশাদার এবং দক্ষ কূটনীতিক প্রয়োজন। তবে নেপথ্যের গল্প বলছে ভিন্ন কথা। গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেখানে খলিলুর রহমান উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমে তিনি বিএনপির সঙ্গে পুরনো সম্পর্ক ঝালাই করে নেন। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারের থেকেই তিনি নির্বাচনের পথ প্রশস্ত করার ক্ষেত্রে বিএনপির অনুকূলে ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রের সাথে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। অনেকে মনে করছেন এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং এটি সরাসরি চীনকে টার্গেট করে করা হয়েছে। এই চুক্তির পেছনেও খলিলুর রহমানের ভূমিকা ছিল প্রধান। ফলে অনেকের আশঙ্কা খলিলুর রহমানের মাধ্যমে বিএনপির পররাষ্ট্রনীতি হয়তো এক দেশকেন্দ্রিক হয়ে পড়বে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ঢুকে যাবে দেশ। এদিকে এহেন ঘটনায় প্রতিপক্ষের নেতাকর্মীরা বিএনপিকে খোঁচা দিতে ছাড়ছে না। বলছেন দেশ বিক্রি করেই তাহলে ক্ষমতায় আসতে হলো বিএনপিকে। আওয়ামী লীগকে তো বলা হতো ভারতের দাস, তাহলে কি বিএনপিকে এখন আমেরিকার দাস বলার সময় এলো? আমরা অবশ্য এমনটা বলছি না। দেশ বিক্রি করার দুঃসাহস বিএনপি দেখাবে এমন আশঙ্কাও করছি না, এসবের প্রমাণও নেই। ওদিকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাত্রার প্রথম দিনে বলেছেন তিনি প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্রনীতি অনুযায়ী এগোবেন এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করবেন। এখন দেখার বিষয় ট্রাম্পের শুভেচ্ছা আর খলিলুরের কূটনীতি শেষ পর্যন্ত বাংলাদেশকে আসলে কোন গন্তব্যে নিয়ে যায়। নানান সংঘাত পেরিয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছে বাংলাদেশ। কয়টা দিন একটু বিশ্রাম নিক না বেচারা। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে গতকালকে এখন বর্তমান সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন তার এই 27 তারিখ ভারতে আসার বিষয়ে। বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা খুব একেবারে ডটেড লাইন বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণে আছে কিনা আমি জানি না। তো আর 12 তারিখে ইলেকশন হয়েছে,
গতকালকে হচ্ছে 24 তারিখ। ডক্টর জয়শঙ্করের বক্তব্য হলো, এই যে 12টা দিন কেটে গেল, এর মধ্যে আপনারা দু চারজন করে ছাড়ছেন, এ খবর আমরা পাচ্ছি, কিন্তু যে বাল্ক পরিমাণে আপনাদেরকে অবৈধভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর তাদেরকে ফের গ্রেপ্তার করে আবার নয়া মামলা দিয়ে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের যে অমানবিকভাবে রাখা হয়েছে, জেলের মধ্যে যেভাবে মৃত্যু হয়েছে, সেইগুলো সুষ্ঠু তদন্ত কি হচ্ছে না হচ্ছে, এবং এই সমস্ত নেতাকর্মীরা এবং লেখক, শিল্পী, বুদ্ধিজীবী যারা ওই সময়তে মুখ খুলেছেন, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কবে এবং কত দিনের মধ্যে তাদেরকে ছাড়া হবে, এ ব্যাপারে সম্পূর্ণ একটা লিখিত রিপোর্ট ভারতবর্ষের কাছে নিয়ে আসবেন। একদম ইন ডটেড লাইন বলে দেওয়া হয়েছে। ফলে এই যে জয়শঙ্করজি ওনাকে বলে দিয়েছেন না, এইটা বলে দেওয়াটা হচ্ছে রেড সিগন্যাল, যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী না চললে তাহলে কিন্তু ভারতবর্ষ শান্তিতে বসতে দেবে না। অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে যেটা মেইন চুক্তি, যেটা মানে একটা অংশ যেটা আছে 10টার মধ্যে একটা, সেটা হচ্ছে এইটা। এখন আওয়ামী লীগের দিকে দিকে আস্তে আস্তে ছাড়া পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু যেভাবে আর কি মানে তুলে নেওয়া হয়েছিল নানান মামলা দিয়ে, ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি। আজকে তো 12 দিন কেটে গেছে। সরকারে বসলে একটু সময় লাগে, এটা ঠিক ব্যবস্থা, ঠিক, এটা ঠিক, কিন্তু এই যে 12 দিন গেল, তার মধ্যে কি আইন বিভাগের যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, সেদিনই দায়িত্ব পেয়েছেন, তারপর দিন যদি যুদ্ধভিত্তিক পরিস্থিতিতে তারা যদি কাজে লাগতেন, কতগুলো মামলা দেওয়া হয়েছে, জামিনযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা, দুটোকে আলাদা করতে কতক্ষণ সময় লাগে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কে কাকে নিরাপরাধ মানুষকে ডবল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারা কারা মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, কাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, কাদের ভয় দেখিয়ে তাদেরকে মানে বাড়ি ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, এই সমস্ত গুলো আপনার করতে কত সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আইনের ব্যাপার যেটা আছে সেটা তো খাতায় পত্রে লেখা আছে, যে খাতায় পত্রে যেটা লেখা আছে সেটা সমাধান করতে কত সময় লাগে। কালকে খলিলুর রহমান কিন্তু বেশ ছাড় খেয়েছেন আমরা জয়শঙ্করের কাছে। জয়শঙ্করজি কথা বলেন খুব আস্তে এবং মিষ্টি মিষ্টি করে বলেন, কিন্তু কাঁটার মতো বেঁধে সেগুলো। তো জয়শঙ্করজি যা বলেছেন, তারপরে খলিলুর রহমান কিন্তু একটু আমতা আমতা করেছেন, এবং উনি বলে দিয়েছেন আপনি যখন 27 তারিখে আসবেন, এই পূর্ণ ডকুমেন্ট আপনাকে পুরো একেবারে রেডি করে নিয়ে আসতে হবে, এবং আপনাকে লিখিতভাবে দিতে হবে যে কতদিনের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ কর্মী, নেতা কর্মী যারা রয়েছে নিরাপরাধ, অপরাধীদের ব্যাপারে আমরা বলছি না, তারা আপনার বিচার করুন, সে ব্যাপার আলাদা, কিন্তু নিরাপরাধ কর্মী, নেতা, তারপরে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার, যারা যারা আছে, সাধারণ মানুষ, এদেরকে আপনারা জোর করে জেলে এই ইউনূস সরকার ঢুকিয়েছিল, আপনারা বলেছিলেন এসে 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করে নেবেন, আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিনের মধ্যে আপনারা একচুল ব্যবস্থা করেনি, 2-10 জনকে ছাড়ছেন, এখানে 10 জন, ওখানে 20 জন, ধরেছেন তো 10,000-এর ওপরে, 10-15 হাজারের ওপরে। সেখানে যদি 10টাকে ছাড়েন, তাহলে শতাংশ হিসেবে কোথায় আসে? এই নিয়ে ব্যাপক তোপ হয়েছে গতকালকে। এই তোপ হওয়ার পর এখন বিএনপির কিন্তু একটু টনক নড়বে, অন্তত বিচার বিভাগে একটুখানি টনক নড়বে, এবং যদি মানে মানে পরিকল্পনাটা কি, পরিকল্পনা তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে, সেটা যদি লিখিত ফরম্যাটে সন্তোষজনক উত্তর হিসেবে ভারতের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ এটা শর্ত নাম্বার 2 ছিল। শর্ত নাম্বার 1 ছিল যে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে সমস্ত বিচার কার্য হয়েছে, তাকে তার প্রতি যে আইনি ওই কি বলে বেআইনি আপনার ফাঁসির আদেশ হয়েছে, শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ওইটাকে আগে ব্যবস্থা করতে হবে, মামলাটা তুলতে হবে। 2 নম্বরে ছিল আওয়ামী লীগ কর্মীদের এ করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। দুটোর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত কাজ এগোয়নি। কি হয়েছে না, তাজুলকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে,
তাকে এখনো অ্যারেস্টও করা হয়নি। তার মানে ভারতের কাছে কি বার্তা যাচ্ছে? ভারতের মাথায় হাত বুলিয়ে কাজ ছাড়া? ভারত কিন্তু সেই দেশ নয় যে ভারতকে মাথার উপরে হাত বুলিয়ে আমি কোন রকমে আমি সে কাজ ছেড়ে দিলাম, সেরকম নয়। ইমিডিয়েটলি তাকে বাংলাদেশের সরকারকে লিখে দিতে হবে যে এত দিনের, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এত দিনের মধ্যে সমস্ত অবৈধ যারা জেলে রয়েছে, আটকে রাখা হয়েছে ইউনূস সরকারের আমলে, তাদের প্রত্যেককে জামিনে মুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয়বার কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। যদি দোষ করে সেটা আলাদা কথা, কোথাও কোনো ক্রাইম করলো তাদের ধরা পড়লো সেটা আলাদা কথা, কিন্তু মিছিল করছে আপনারা ধরে দিয়ে পুড়ে দিলেন, 12 দিন সময় চলে গেল, তাও আপনারা এখন কিছু করতে পারলেন না। যদি এইগুলো না হয় আর তাজুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আর শেখ হাসিনার বিরুদ্ধে যে করা মামলাগুলো সেইগুলো যদি তোলার ব্যবস্থা যদি না হয় এবং লিখিত ফরম্যাটে যদি না নিয়ে আসেন, তাহলে ভারতবর্ষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। সেই বার্তা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার খলিলুর রহমানের কাছে হয়ে গেছে একটা বড় কাজ, যে আইন বিভাগের সঙ্গে বসে এখন সমস্ত মামলাপত্র ঘেটে যা আছে না আছে এনে একটা হিসেব করে ভারতবর্ষের কাছে দাখিল করা এবং টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা এই সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে রিলিজ করে দেবো। যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, আওয়ামী লীগ কর্মীদের নিয়ে ভারতবর্ষ যে ভাবছিল, এর মধ্যে হিন্দুরাও রয়েছে, নির্যাতিত হিন্দুরাও রয়েছে। তারা যারা মামলা করতে গেছিল তাদের মামলা নেওয়া হয়নি, যারা নির্যাতনে যারা খুন হয়েছেন, যাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে, পুকুরে চুবিয়ে মারা হয়েছে, সে সমস্ত দোষীদেরও খুঁজে খুঁজে বার করতে হবে এবং সময় লাগুক, কিন্তু করতে হবে। এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে, তবেই বাংলাদেশ সরকারের কিন্তু বাকি কাজগুলো হবে। এই গঙ্গা জলবন্টন চুক্তি ফুক্তি এই যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পরে হবে। আগে এই কাজগুলো করতে হবে, তারপর ওই সমস্ত কাজ হবে। এই খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক করা, কারেন্ট দেওয়া স্বাভাবিক করা, এই সমস্ত বললেই হবে না। আগে ভারতবর্ষে যে সমস্ত চুক্তি এগুলো ছিল, চুক্তি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। ডেডলাইন দিয়ে দেওয়া হবে যে এইটাই ডেডলাইনের মধ্যে আপনাকে করতে হবে। সুতরাং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশ্বস্ত থাকুন যে আওয়ামী লীগের কর্মীরা খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সবাই ধন্যবাদ, নমস্কার।